স্বাগত আমাদের সাধারণ জ্ঞানের এই কুইজ প্রতিযোগিতা কুইজ 2025-এ। আজ কুইজ 2025-এ অংশ নেবার জন্য হাজির বাংলাদেশের দুটি স্কুল এবং দুটি স্কুলই এসেছে ঢাকার বাইরে থেকে। তারা কারা? চলুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইবনে আল মুকিত, দশম শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোমেনশাহী। মোহাম্মদ মুহতাদি আল মুঈদ তালুকদার, নবম শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোমেনশাহী। জান্নাতুন নূর নুসাইভা, দশম শ্রেণী, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আরিশা আঞ্জুম লিসা, দশম শ্রেণী, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পরিচয় পেলে এবারে বলে দেবার পালা আমাদের কুইজ 2025-এর নিয়মাবলী। নিয়ম থাকছে আগের মতনই। আমরা দুটো ভাগে ভাগ করেছি আমাদের প্রশ্ন উত্তর পর্বকে। একটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড, আরেকটি হচ্ছে কুইজ রাউন্ড। বিষয়ভিত্তিক রাউন্ডে আমরা বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব থেকে প্রশ্ন করব। আমরা ছবি দেখাবো, ভিডিও দেখাবো, তার ভিত্তিতে প্রশ্ন করব। আর কুইজ রাউন্ডে 1 মিনিট সময়ের মধ্যে আমরা করব 10টি প্রশ্ন। আর যেটা হবে বিষয়ভিত্তিক রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে 10 নম্বর, ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। আর কুইজ রাউন্ডে যেটি হবে সেটি হচ্ছে কোনো নম্বর কাটা যাবে না, ভুল হলে কিন্তু সঠিক হলে পাওয়া যাবে 5 নম্বর। আমাদের এই বিষয়ভিত্তিক রাউন্ডে যারা আগে বাজার চাপবেন তারা পাবেন উত্তর দেওয়ার সুযোগ। দু দলের সামনে দুটো বাজার আছে, তারা বাজার চাপবেন। আর কুইজ রাউন্ডে কোনো বাজার চাপার দরকার পড়বে না, কারণ প্রতিটি প্রশ্নই আসলে একটা দলের জন্য করা হবে। তো এই হচ্ছে আমাদের নিয়ম। ক্লিয়ার? বুঝে গেছে? ভেরি গুড। তো শুরু করি আমাদের আজকের কুইজ 2025। প্রথমেই যে বিষয় থেকে প্রশ্ন করব সেটি হচ্ছে বাংলাদেশ। আমাদের প্রথম প্রশ্ন আসছে পর্দায়। দেখতে পাচ্ছি একজন বিশিষ্ট সাহিত্যিককে। তিনি বাংলাদেশ নারী সাংবাদিকতার অগ্রদূত এবং সাহিত্যিক। তিনি ভারত উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা বেগমের সূচনা লগ্ন থেকে এর সম্পাদনার সাথে জড়িত ছিলেন। 6 দশক ধরে বেগম পত্রিকার সম্পাদকের দায়িত্ব তিনি পালন করেছেন। প্রশ্ন হচ্ছে আমরা কার কথা বলছি? সবার আগে বাজার প্রেস করছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোমেনশাহী। আপনাদের উত্তর? বেগম সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামাল। এদিকে আছেন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আপনারা উত্তর দিতে আগ্রহী? বেগম সুফিয়া কামাল। দুদলই বলছেন বেগম সুফিয়া কামাল। আমাদের কম্পিউটার কি বলে যে তিনি সুফিয়া কামাল কিনা? উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। এবং আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন নূরজাহান বেগম। 1925 সালের 4 জুন তিনি জন্মগ্রহণ করেন এবং 2016 সালের 23 মে মৃত্যুবরণ করেন। তার বাবা ছিলেন প্রখ্যাত সাহিত্যিক মোহাম্মদ নাসির উদ্দিন, যিনি মাসিক সওগাত এবং সাপ্তাহিক বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। এবং প্রখ্যাত আরেকজন সাহিত্যিক শিশু সংগঠক রুকনুজ্জামান খান দাদা ভাই কচি কাচার মেলা যিনি সৃষ্টি করেছিলেন, তার সাথে বেগম নূরজাহানের বিয়ে হয়েছিল। 1997 সালে বাংলাদেশ সরকারের দিক থেকে তাকে রোকেয়া পদকে ভূষিত করা হয়। 2002 সালে অনন্যা সাহিত্য পুরস্কার লাভ করেন তিনি। নূরজাহান বেগম বেগম পত্রিকার সম্পাদক। ঠিক আছে, দুদলই ভুল উত্তর দিয়েছেন, অতএব শুরুতেই দুদলের জরিমানা হয়ে গেল। 5 নম্বর করে চলে যাই পরের প্রশ্নে। ইউএসডির তথ্য অনুযায়ী 2014 থেকে 2023 সাল থেকে 10 বছরে বাংলাদেশে গড়ে 3.5 কোটি চাল উৎপাদিত হয়। গত অর্থ বছর বিশ্বের মোট চাল উৎপাদনের 7% উৎপাদিত হয়েছে বাংলাদেশে, যার পরিমাণ হচ্ছে 3,70,00,000 টন। প্রশ্ন হচ্ছে চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? গড়ে 3.5 কোটি টন চাল উৎপাদন করে বাংলাদেশ এবং বিশ্বের যা চাল উৎপাদন হয়েছে তার 7%ই হয়েছে বাংলাদেশে। প্রশ্ন হচ্ছে বর্তমানে চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? কোনো দলই উত্তর দেবার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন না, বোধহয় জরিমানা হবার ভয়ে তারা উত্তর দিচ্ছে না। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বিশ্বের বিভিন্ন দেশে 52 কোটি মেট্রিক টন চাল উৎপাদন করেছে, তার মধ্যে থেকে 28% উৎপাদন করেছে চীন,
যার পরিমাণ 14,46,00,000 টন। ভারত উৎপাদন করেছে 13,78,00,000 টন চাল, যা বিশ্বের উৎপাদিত চালের 26%। আর বাংলাদেশ হচ্ছে 7%। ঠিক আছে, এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের বাংলাদেশ থেকে প্রশ্ন। চলে যাচ্ছি আমাদের পরের বিষয়। আমাদের এবারের বিষয় ইতিহাস। ইতিহাস থেকে প্রথম প্রশ্ন। চীনের প্রাচীরটি নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে, তবে প্রধান নির্মাণ কাজ সম্পন্ন হয় মিং রাজবংশের সময়, যেটা ছিল 1368 থেকে 1644 খ্রিস্টাব্দে। এই সময় এটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 21,196 কিলোমিটার এবং চীনের যে সাংহাই গুয়ান থেকে লখনউ এই দুই এলাকা পর্যন্ত বিস্তৃত এই চীনের প্রাচীর। এটার উচ্চতা 5 থেকে 8 মিটার এবং প্রস্থ হচ্ছে 9.75 মিটার। পাথর, মাটি এবং কাঠ দিয়ে নির্মিত। প্রশ্ন হচ্ছে যে চীনের মহাপ্রাচীর কেন নির্মাণ করা হয়েছিল? সবার আগে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আপনাদের উত্তর। বহির্বিশ্বের শত্রুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য। বহির্বিশ্বে শত্রুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বলছেন। একই সময়ে বাজার প্রেস করছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোবিল শাহী, আপনাদের উত্তর। বহির্বিশ্বে শত্রুদের থেকে চীনকে রক্ষা করা। বহির্বিশ্বের শত্রুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য চীনের প্রাচীর। আবারও দুদল একই উত্তর দিয়েছেন। দেখা যাক যে এবারেও কি হয়। এবারেও কি জরিমানা 5 নাকি 10 নম্বর করে পাবে দুদলই। আমাদের কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে প্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল মঙ্গোলীয় এবং অন্যান্য যাযাবর জাতির আক্রমণ থেকে চীনকে রক্ষা করা। এছাড়া সামরিক যোগাযোগ, পরিবহন, নজরদারির জন্য এটা ব্যবহৃত হতো। বিভিন্ন সময় বিভিন্ন রাজবংশের শাসনামলে এর বিভিন্ন অংশ নির্মিত হয়েছে। সো বহির যে শত্রু আছে, বাইরের যারা শত্রু আছে, তাদের আক্রমণ থেকে চীনকে রক্ষা করার জন্য এই বিশাল প্রাচীর গড়ে তোলা হয়েছিল। দুদলই সঠিক উত্তর দিয়েছে। দুদলই পেয়ে যাচ্ছে 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। 10 নম্বর চলে গেল দুদলেরই খাতায়। দেখে নিই আমাদের পরের প্রশ্ন কি আসছে পর্দায়। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, আমরা একটি চুক্তির কথা বলছি, ঐতিহাসিক দলিলের কথা বলছি। এটি রাজার ক্ষমতা খর্ব করার ঐতিহাসিক দলিল, যা 1215 সালে 15 জুন স্বাক্ষরিত হয়। রাজা জন, ইংল্যান্ডের রাজা জন, তার স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন জনগণ এবং ভূস্বামীরা। তারা তখন বাধ্য হয়ে ইংল্যান্ডের রাজা জন তাকে বাধ্য করেন স্বাক্ষর করতে একটি দলিলে, যেখানে প্রজাদের অধিকার এবং রাজার ক্ষমতা হ্রাসের যৌক্তিক শর্তগুলো তুলে ধরা হয় এই দলিলে। প্রশ্ন হচ্ছে, এই ঐতিহাসিক দলিল কি নামে পরিচিত, আমরা কি নামে চিনি? এবং এই দলিল পরবর্তীতে সারা বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান রচনা করার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রেখেছিল। ইংল্যান্ডের রাজা জন, কোনো দলই উত্তর দেবার জন্য এগিয়ে আসছেন না। আচ্ছা দেখে নিই আমাদের কম্পিউটারকে বলে। কম্পিউটার বলছে এটি হচ্ছে ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা এই দলিলের ফলে রাজা প্রতিনিধি যারা আছেন, যারা প্রতিনিধি থাকবেন, তাদের অনুমোদন ছাড়া জনগণের স্বাধীনতা কিংবা সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারবে না। এবং এই ম্যাগনা কার্টা কি, ইংল্যান্ডে কিন্তু আসলে ওইভাবে লিখিত কোনো সংবিধান নেই। ম্যাগনা কার্টা কি বলা হয়ে থাকে যে ইংল্যান্ডের সংবিধানের মূল মন্ত্র, এবং যেটা বলছিলাম যে বিশ্বের অনেক দেশেরই এই মানবাধিকার এবং জনগণের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ পথ নির্দেশ হিসেবে কাজ করেছে এই ম্যাগনা কার্টা। এর সাথে সাথেই শেষ হয়ে গেল ইতিহাস বিভাগ থেকে দুটি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়ে। এবারের বিষয় বিজ্ঞান ও প্রযুক্তি। আমরা একটি মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের ছবি দেখতে পাচ্ছি, যেটা 1990 সালে পৃথিবীর কক্ষপথের মধ্যে চালু করা হয়। এটি সর্ববৃহৎ একটি যন্ত্র এবং যেটা ভার্সেটাইল, বহুমুখী। মহাকাশে পৃথিবীর মধ্যাকর্ষণের আয়ত্তাধীন ভাসমান পৃথিবীর প্রথম এবং একমাত্র দূরবীক্ষণ যন্ত্র। এটি একটা টেলিস্কোপ। এই টেলিস্কোপটি নিয়ন্ত্রণ করা হয় পৃথিবী থেকে এবং 1990 সালে নাসা এই মহাকাশ টেলিস্কোপ এটিকে পাঠিয়েছে মহাকাশে। প্রশ্ন হচ্ছে, এই বিখ্যাত টেলিস্কোপটার নাম কি, যেটার মাধ্যমে দূর দূরান্তের ছবি দেখা যায়, পৃথিবীর ছবি দেখা যায়?
এপাশে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী, আপনাদের উত্তর জেমস ওয়েব টেলিস্কোপ। জেমস ওয়েব টেলিস্কোপ না, ঠিক জেমস ওয়েব টেলিস্কোপ না, আরেকটি বিখ্যাত টেলিস্কোপ আছে তারও আগে। জেমস ওয়েব আরও পরে এসছে, এটা তারও আগে বিখ্যাত, খুবই বিখ্যাত একজন বিখ্যাত বিজ্ঞানীর নামে এটার নামকরণ করা হয়েছে, গ্যালিলিও টেলিস্কোপ। গ্যালিলিও টেলিস্কোপ। আচ্ছা দেখে নিই, গ্যালিলিও টেলিস্কোপ। গ্যালিলিও টেলিস্কোপ দেখা যাচ্ছে একই উত্তর দিয়েছেন আবারও মোমেনশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আর এ পাশে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দুদলই বলছেন এটি গ্যালিলিও টেলিস্কোপ। দেখা যাক তাদের উত্তর সঠিক হয় কিনা। সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। আমাদের কম্পিউটার বলছে এটি আসলে হাবল টেলিস্কোপ। হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র, যেটাকে বলা হয় হাবল স্পেস টেলিস্কোপ, HST। এটা জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবেলের নামে নামকরণ করা হয়েছিল। এটা একটা প্রতিফলন টেলিস্কোপ। আয়নার প্রতিফলনে এটি দূরবর্তী বস্তুর তথ্য ধারণ করতে সক্ষম। আবারও ভুল হয়ে গেল, আবারও জরিমানা হয়ে গেল দুই দলেরই, মোমেনশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দেখা যাক বিজ্ঞানের পরের প্রশ্নে তারা কি করেন। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। আমরা ক্রোমোজোমের ছবি দেখতে পাচ্ছি। বলা হচ্ছে যে প্রত্যেক জোড়ায় একটি ক্রোমোজোমের পিতার থেকে একটি, মায়ের কাছ থেকে একটি ক্রোমোজোম আসে এবং সেটি নিয়ে ডিএনএ প্রোটিন গঠিত হয় এবং এতে জেনেটিক তথ্য থাকে যা দেহের গঠন ও কার্যকারিতার নির্দেশনা দেয়। ক্রোমোজোম সংখ্যা ও গঠন জীববিদ্যায় গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বংশগত রোগের সাথে এটি সম্পৃক্ত। প্রশ্ন হচ্ছে মানুষের দেহকোষে কতটি ক্রোমোজোম থাকে? সবার আগে বাজার প্রেস করছে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। 23 জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। আচ্ছা, জোড়া হচ্ছে 23 জোড়া, জি, তাহলে কতগুলো ক্রোমোজোম হয়? মোট 46টি। 46টি হয়। আপনাদের উত্তর মোমেনশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ 23 জোড়া অথবা 46টি ক্রোমোজোম থাকে, তাই তো? দেখা যাক দুদলই একই সঙ্গে বাজার প্রেস করেছে, দুদলই একই উত্তর দিয়েছে। দেখা যাক এবার কি হয়। এবারও কি জরিমানা 5 নাকি তাদের দলের খাতায় যোগ হবে 10 নম্বর করে? আমাদের কম্পিউটার বলছে সঠিক উত্তর হচ্ছে আসলে 46টি ক্রোমোজোম। ভেরি গুড। মানুষের দেহকোষে মোট 46টি ক্রোমোজোম থাকে, যেটা 23 জোড়ায় বিভক্ত এবং এই ক্রোমোজোমের, এই 46টি ক্রোমোজোমের মধ্যে 23টি ক্রোমোজোম আসে মায়ের কাছ থেকে, 23টি ক্রোমোজোম আসে বাবার কাছ থেকে। ভেরি ওয়েল ডান। 10 নম্বর চলে গেল দু দলের কাছে এবং এর সাথে সাথে শেষ হলো আমাদের বিজ্ঞান থেকে দুটো প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়ে। আমাদের পরের বিষয় শিল্প ও সাহিত্য। প্রথম প্রশ্ন আসছে পর্দায়। একজন প্রখ্যাত কবিকে আমরা দেখতে পাচ্ছি, তার ছবি দেখতে পাচ্ছি এবং একটি বিখ্যাত কবিতা। এই পারের এই বুনো ঝাউ আর ও পারের বুড়ো বট, মাঝখানে তার আগাছায় ভরা শুকনো গাঙের তট। এরই উঁচু পারে নিত্যবিহানে লাগলে দিয়াছে চাষি, কুমিরের সেথা পোহাইছে রোদ শুয়ে শুয়ে পাশাপাশি। আমাদের সপ্তম শ্রেণীর বইয়ে এই কবিতাটা আমরা পড়েছি। প্রশ্ন হচ্ছে এই কবিতাটি কার লেখা এবং কবিতাটির নাম কি? সবার আগে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আপনাদের উত্তর বন্দে আলী মিয়া। বন্দে আলী মিয়া বলছেন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দেখে নেই আপনাদের উত্তর বন্দে আলী মিয়া সঠিক কিনা। সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর। জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয়, আবারও আপনাদের উত্তর ভুল না, ভুল না, উত্তর একদম সঠিক। কবি বন্দে আলী মিয়া। ভেরি ওয়েল ডান। তার এই কবিতার নাম হচ্ছে ময়নামতির চর। ময়নামতির চর। বন্দে আলী মিয়া 17 জানুয়ারি 1906 সালে জন্মগ্রহণ করেন এবং 27 জুন 1979 সালে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, সাংবাদিক, চিত্রকর, অনেকগুলো পরিচয় তার। 1962 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন, 1965 সালে প্রেসিডেন্ট পুরস্কার, 1988 সালে মরণোত্তর 21 পদকে ভূষিত হন। তার অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে ময়নামতির চর, অনুরাগ, পদ্মা নদীর চর, মধুমতির চর, ধরিত্রী। তিনি প্রকৃতির উপরে
অনেক অনেক কবিতা এবং ছড়া লিখেছেন, বিশেষ করে চরের উপরে তার অনেকগুলো কবিতা আছে। ভেরি ওয়েল ডান। জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 10 নম্বর চলে গেল আপনাদের দলের খাতায়। দেখে নেই আমাদের শিল্প সাহিত্য বিভাগে এবারে কোন দল সঠিক উত্তর দিতে পারেন। আমাদের প্রশ্ন আসছে পর্দায়। দেখতে পাচ্ছি একটি চিত্রকর্ম, লিওনার্দো দা ভিঞ্চির আঁকা 15 শতকের এই মুরাল পেইন্টিংয়ে 12 জন অনুসারীর মধ্যে থেকে একজন তার সাথে বিশ্বাসঘাতকতা করবেন সেটা বলা হয়েছিল। সেই মুহূর্তটি যে সবাই একসাথে তারা রাতের খাবার খাচ্ছেন এবং জানেন যে কেউ একজন বিশ্বাসঘাতকতা করবে, কে করবে কেউ জানেন না, এবং তখন তাদের যে অভিব্যক্তি, তাদের যে মুখের ভাব, সেটাই ফুটিয়ে তোলা হয়েছিল এই চিত্রকর্মে। ইটালির মিলান শহরের সান্তা মারিয়া দেল গ্রাজিয়ে মনাস্ট্রির খাবার ঘরের 15 ফুট বাই 29 ফুট দেয়াল জুড়ে আঁকা রয়েছে এই চিত্রকর্মটি, মুরাল পেইন্টিং। প্রশ্ন হচ্ছে, এই মুরাল পেইন্টিংকে আমরা কি নামে জানি? সবার আগে বাজার প্রেস করেছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেন শাহী। দ্য লাস্ট সাপার। দ্য লাস্ট সাপার, লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মুরাল পেইন্টিং বলছেন মোমেন শাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। দেখে নিই এর পাশে আমাদের জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কি বলছেন। দ্য লাস্ট সাপার। দুদলই বলছে এটির নাম হচ্ছে দ্য লাস্ট সাপার। দেখে নিই এই উত্তর সঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে দ্য লাস্ট সাপার। ভেরি ওয়েল ডান। ছবিতে যিশুর অনুসারীদের ভেতরে যে আতঙ্ক, ক্রোধ, হতবিহ্বলতা শুয়ে আছে সেটি ছবিতে তুলেছেন ভিঞ্চি। মোনালিসার পরে এই ছবিটিকেই লিওনার্দো দা ভিঞ্চি সেরা কীর্তি হিসেবে মনে করা হয়। ধারণা করা হয় 1495 থেকে 1498 সালের মধ্যে ছবিটি আঁকা হয়েছিল। ঠিক আছে, ভেরি ওয়েল ডান। দুদলই পেয়ে গেলেন 10 নম্বর করে, এবং এর সাথেই শেষ হয়ে গেল শিল্প ও সাহিত্য থেকে আমাদের দুটো প্রশ্ন। চলে যাই পরের বিভাগে। আমাদের পরের বিষয় হচ্ছে ভূগোল। ভূগোল থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। এই ভবনটি নৌকার পাল আকৃতির ন্যায় দেখতে। অনেক ধরনের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। বিশ্বের কোটি কোটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই ভবনটি। প্রশ্ন হচ্ছে ভবনটির নাম কি? সবার আগে আবারও জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সিডনির অপেরা। সিডনির অপেরা বা সিডনি অপেরা বলছেন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দেখে আমাদের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেন শাহী কি বলেন। অপেরা হাউস সিডনি। অপেরা হাউস সিডনি। দেখে নেই এটি সঠিক উত্তর আসলে কি, এটি কি অপেরা হাউস সিডনি কিনা বা সিডনি অপেরা কিনা। অ্যাবসলিউটলি রাইট, অপেরা হাউস সিডনি। অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে এর অবস্থান। 1959 সালে সিডনি অপেরা হাউসের নির্মাণ কাজ শুরু হয়। জ্যান অ্যাডজেন নামীয় একজন ড্যানিশ স্থাপত্যবিদ, তিনি সিডনি হাউসের এই নকশাটি, অসাধারণ নকশাটি প্রণয়ন করেন। তো এটা হয়ে গেছে একটা জাতীয় আইকন। যদি অস্ট্রেলিয়া বোঝাতে হয় এবং কেউ যদি এই প্রতীক বা এই সিডনি অপেরা হাউসের ছবিটা দেয়, তাহলে লোকে বুঝে যায় যে এটা অস্ট্রেলিয়ার কথা বলা হচ্ছে। ভেরি ওয়েল ডান। আবারও 10 নম্বর চলে গেল দুদলের খাতায়। ভূগোল বিভাগ থেকে পরের প্রশ্ন আসছে পর্দায়। দেখে নিই। এটি পাকিস্তানের দীর্ঘতম নদ এবং ভারত উপমহাদেশের গুরুত্বপূর্ণ যতগুলো নদ নদী আছে তার মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই নদীর নাম অনুসারে ভারতের নাম ইংরেজিতে ইন্ডিয়া বা ফার্সিতে হিন্দ বা হিন্দুস্তান হয়েছে। এই নদীটি পাকিস্তানের প্রধান জলপথ এবং এটি দেশের কৃষি এবং অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে পাকিস্তানের এই দীর্ঘতম নদের নাম কি? দুদলই চেষ্টা করছেন উত্তর দেবার জন্য, কিন্তু কারো কাছ থেকে আমরা খুব একটা সাড়া পাচ্ছি না। চলে যাই আমাদের কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে এটি হচ্ছে সিন্ধু নদী বা সিন্ধ নদী। এশিয়ার অন্যতম দীর্ঘতম নদী এটি। মানস সরোবরের পার্শ্ববর্তী এলাকায় তিব্বতীয় মালভূমি থেকে এর উৎপত্তি এবং জম্মু কাশ্মীর এবং লাদাখ অঞ্চলের মধ্যে দিয়ে গিলগিট, বাল্টিস্তান এবং হিন্দকুশ সীমান্তের দিকে অগ্রসর হয়। তারপরে সিন্ধে করাচি বন্দরের কাছে গিয়ে আরব সাগরে মিলিত হয়েছে।
সঠিক উত্তর পেলাম না, অতএব কেউ কোনো নম্বর পেলেন না এই প্রশ্নে। এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের ভূগোল বিভাগ। চলে যাই পরবর্তী বিষয়ে। আমাদের শেষ বিষয় খেলাধুলা। খেলাধুলা থেকে প্রথম প্রশ্ন। তিনি একজন ডেনীয় মানে ড্যানিশ বাংলাদেশি পেশাদার ফুটবল খেলোয়াড়, যিনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং মধ্য মাঠের খেলোয়াড় হিসেবে পরিচিত। তিনি ডেনমার্কে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। ডেনমার্কের হেলারুপ আইকে ক্লাবে তার সিনিয়র ক্যারিয়ার শুরু হয়। এরপর তিনি বাংলাদেশের ধানমন্ডি ক্লাবে যোগ দেন। প্রশ্ন হচ্ছে, কি নাম এই ফুটবলার? মোমেন শাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের উত্তর জামাল জামাল ভুঁইয়া। ভুঁইয়া। জামাল ভুঁইয়া। দেখে নেই এটি সঠিক উত্তর কিনা, জামাল ভুঁইয়া কিনা, আমরা তার কথা বলছি কিনা আমাদের কম্পিটিটিভ পাবে। জামাল হ্যারিস ভুঁইয়া, ভেরি ওয়েল ডান। 1990 সালে 10 এপ্রিল জামাল হ্যারিস ভুঁইয়া জন্মগ্রহণ করেছেন। জামাল এখন পর্যন্ত দেশের হয়ে 84টি ম্যাচ খেলেছেন এবং অধিনায়কত্ব করেছেন এবং তিনি বাংলাদেশের হয়ে খেলা শুরু করেছেন 2013 সাল থেকে। এবং তাকে পাবার পরে আমাদের বাংলাদেশের ফুটবল জগৎ একটা নতুন করে আবার তাদের যাত্রা শুরু করেছে। ভেরি ওয়েল ডান। 10 নম্বর পেয়ে গেলেন এপাশে আমাদের মোমেন শাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ভেরি ওয়েল ডান। চলে যাই খেলাধুলা বিভাগের শেষ প্রশ্নে, দেখি কি থাকছে আমাদের জন্য। আমাদের কম্পিউটার বলছে মার্চ 1971 সালে এই বক্সার, এই মুষ্টিযোদ্ধা জো ফ্রেজিয়ারের মুখোমুখি হন, যা শতাব্দীর সেরা লড়াই হিসেবে পরিচিত। 1974 সালে তিনি জর্জ ফোরম্যানের বিরুদ্ধে বিখ্যাত রাম্বল ইন দ্য জঙ্গল জিতেছিলেন। কি নাম এই বক্সারের? মোমেন শাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের উত্তর মোহাম্মদ আলী। উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা হয়ে যাবে 5 নম্বর। ঠিক আছে, দেখে নিন সঠিক উত্তরটা কি। আমাদের কম্পিউটার বলছেন তিনি হচ্ছেন আসলে মোহাম্মদ আলী। ভেরি ওয়েল ডান। মোমেন শাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। 1964 সালে 22 বছর বয়সে তিনি সনি লিস্টনকে পরাজিত করে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে নেন এবং স্পোর্টস ইলাস্ট্রেটেড তাকে শতাব্দীর সেরা খেলোয়াড় বলে এবং বিবিসি তাকে শতাব্দীর সেরা স্পোর্টস পার্সোনালিটি, ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত করেছে। ওয়ান অনলি মোহাম্মদ আলী, এবং যিনি যুদ্ধ করতেন বলা হয় প্রজাপতির মতন, বাটারফ্লাই বক্সার তিনি। বিখ্যাত মোহাম্মদ আলী, এবং একবার তিনি বাংলাদেশেও এসেছিলেন শুভেচ্ছা দূত হিসেবে। তিনি বাংলাদেশের জন্য বিভিন্ন জায়গায় কাজ করেছেন মোহাম্মদ আলী। ভেরি ওয়েল ডান। 10 নম্বর চলে গেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেন শাহীর কাছে এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের বিষয়ভিত্তিক রাউন্ড। অনেক প্রশ্ন হলো, এবার আমরা একটা কাজ করি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেন শাহী তাদের সাথে একটু গল্প করি, তাদের সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমে ইবনে আল মুকির 10ম শ্রেণীর ছাত্র আমাকে বলে যে বড় হয়ে আপনার কি হবার স্বপ্ন, ইচ্ছা? আর্মি অফিসার। আর্মি অফিসার। কেন? ছোটবেলা থেকেই ক্যান্টনমেন্টের ভিতরে এবং ওই নিয়ম শৃঙ্খলার সাথে নিজেকে মানিয়ে নিয়েছি এবং ক্যান্টনমেন্টের ভিতরে মানে একটা আর্মির একটা পরিবেশ, এই সব কিছু মিলিয়ে এই আর্মির প্রতি, আর্মি অফিসার হওয়ার প্রতি ভালোবাসাটা জাগে। এবং এর পাশাপাশি আমাদের স্কুল থেকে আমাদের বড় ভাইয়ারা যারা প্রিফেক্ট এবং এক্স প্রিফেক্ট যারা, তাদের মধ্যে অনেকেই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে নিযুক্ত আছেন। ওই থেকেই আমি অনুপ্রাণিত হয়েছি আর্মি অফিসার হওয়ার। এ পাশে আছেন মোহাম্মদ মুহতাদি আল মুইদ তালুকদার, 9ম শ্রেণীর ছাত্র। আপনার কি স্বপ্ন? আমি আর্মি অফিসার হতে চাই। আপনিও আর্মি অফিসার হতে চান, আপনার কি কারণ? আমার কারণ প্রথমত আমি আমার দেশকে অনেক ভালোবাসি, যেহেতু দেশের সীমান্ত রক্ষা এবং দেশের নিরাপত্তার স্বার্থে যে কোনো কাজ করা অনেক কাজের থেকে অনেক ভালো। তো সেই ক্ষেত্রে আমার সেই দৃষ্টিকোণ থেকে আমি আর্মি অফিসার হতে চাই। দ্বিতীয়ত ঠিক এরকমই আমিও ক্যান্টনমেন্টের স্টুডেন্ট। ক্যান্টনমেন্টের বিভিন্ন নিয়ম শৃঙ্খলা, তাদের মূল্যবোধ, বিভিন্ন বিষয় আমাকে আকৃষ্ট করে। তাদের যে কমান্ড কিংবা আমাদের যিনি প্রিন্সিপাল, তিনিও আর্মি থেকে এসেছেন। তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল। তার সেই যে ব্যাজ, তার ড্রেস, সেটা আমাকে আকর্ষণ করে। তো সেই জন্য আমি আসলে আর্মিতে যেতে চাই। তো জানতে চাই যে মোমেন শাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অত্যন্ত নাম করা একটি স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি চালু আছে বা ক্লাব কার্যক্রম কি আছে? আমাদের স্কুলে টোটাল 38টি কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের 38টি? জি 38টি। 38? ইয়েস স্যার, 38টি সোসাইটি আছে আমাদের। আচ্ছা, কিরকম কি কি যেমন আছে? সাধারণ জ্ঞান, বিতর্ক, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, তারপর খেলাধুলার মধ্যে ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, দাবা, এরপরে
হামনাত, ইসলামিক জ্ঞান সহ ড্রামস, বিএনসিসি, রোভার স্কাউট সহ মানে সব ধরনেরই মোটামুটি আমাদের স্কুলে সোসাইটি কার্যক্রম এটা চালু কি রয়েছে। আপনার বছরে একবার হয় না না, বছরে সারা একবার বছর ধরে চলতে আমাদের থাকে? প্রত্যেক মাসে 2টা সোসাইটি ক্লাস থাকে। আচ্ছা ওইটা প্রত্যেক মাসে 2 শনিবার, আর বাকি 2 শনিবার স্কুল অফ থাকে, এবং যে 2 শনিবারে আমাদের সোসাইটি কার্যক্রম থাকে আমরা ওই সোসাইটিগুলোতে অংশগ্রহণ করি। আপনি কোন সোসাইটিতে আছেন? আমি বর্তমানে কুইজের সাথে আছি এবং টেবিল টেনিসের সাথে আছি। আচ্ছা বাহ, মুক্তাদি আপনি কিসের সাথে আছেন? আমিও কুইজ এবং টেবিল টেনিস। আচ্ছা বাহ, একটা খেলা এবং আরেকটা সাধারণ জ্ঞান, ভেরি ওয়েল ডান। তো আপনার কি মনে হয় যে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলি কি আসলেই কোনো কাজে লাগে আপনাদের? অবশ্যই কাজে লাগে আমাদের। কিরকম? যেমন আমরা যদি এইগুলো চর্চা না করতাম, আমি এখানে এসে আজকে কথা বলতে পারতাম এখানে না। এসে লাভটা কি? এখানে এসে লাভ, আমার একটা অভিজ্ঞতা হলো, প্লাস এত বড় একটা টিভি চ্যানেলে আমরা আমাদেরকে উপস্থাপন করতে পারছি, এটা তো অনেক বড় একটা লাভ আমাদের জন্য। ভেরি ওয়েল ডান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী, খুব ভালো লাগলো আপনাদের কথা শুনে। জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আপনাদের কাছে জানতে চাইবো, সবার আগে জানতে চাই জান্নাতুল নূর নুসাইভা, আপনার কাছে আপনার স্বপ্ন কি, বড় হয়ে কি হতে চান? কি আমার ইচ্ছা আছে আমি একজন বিজনেস উইমেন হিসেবে নিজেকে তো প্রতিষ্ঠা করব। বিজনেস উমেন হয়ে উঠবার পেছনে এই আগ্রহটা হবার পেছনে কারণটা কি? কি দেখে মনে হলো যে আপনি এদিকে যেতে আমার পারেন? মনে হয় যে প্রত্যেকটা মেয়ের আসলে নিজের পায়ে দাঁড়ানো উচিত, এবং আসলে সত্যি কথা বলতে আমার নিজের ক্ষেত্রে যেটা হয়, আমি নিজের টাকা দিয়ে চলতে অনেক বেশি পছন্দ করি। আমি স্টুডেন্ট, তারপরেও এখনই আমি ছোট্ট একটা বিজনেস অলরেডি স্টার্ট করেছি। তাই নাকি? আচ্ছা, এটা সম্পর্কে জানতে চাই, খুবই ইন্টারেস্টিং, বলেন। আমার ছোট্ট একটা ফেসবুক পেজ আছে, তো ওখানে আমি আর কি কেক মেক করি, আচ্ছা তাই, ও তার মানে আপনি অনলাইন বিজনেস আপাতত আচ্ছা শেফ? ছোট্ট পরিসরে আচ্ছা কেক মেক করি। এটা হচ্ছে আমার পড়াশোনার পাশাপাশি, যখন আর কি আমার মনে হয় যে আমার এখন আসলে একটু ব্রেক দরকার, আমি ওটা করতে পছন্দ করছি, তখন আর কি আমি দেখা যায় যে অর্ডার আসলে আমি সেটা নিচ্ছি। অনলাইনে অর্ডার হ্যাঁ আসে জি, কেক বানানোর অনলাইনে জন্য? অর্ডার আসে, কি জন্মদিনের কেক, জি, বার্থডে অ্যানিভার্সারি বা কেক? অ্যানিভার্সারি সব। হ্যাঁ আচ্ছা, তো ওখান থেকে আসলে এইটা আমার কাছে একটা অনুপ্রেরণা যে আমি নিজে ওখানে আর্ন করতে পারছি, যার কারণে আমার নিজের একটা প্রয়োজন, যেটা আমার একান্তই নিজের প্রয়োজন, আমি এখন থেকেই পারছি যে আমি নিজের টাকা দিয়ে নিজে কিছু একটা কিনে নিতে পারছি। মানে এটার আসলে আনন্দটাই অন্যরকম, এবং আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের উচিত এই আনন্দটা অনুভব করা। আরে এটা আসলে সাবাস। অন্য রকমের একটা ফিলিংস হয়ে আরে যায়। বা নুসাইভা, অসাধারণ আপনার ভাবনা, অসাধারণ চিন্তা, Thank you. এবং যে আপনার যে ভাবনাটা ভেবেছেন, আমাদের প্রত্যেকটা ছেলে এবং মেয়ে, শুধু মেয়ে না, জি, আমাদের প্রত্যেকের উচিত আসলে এই ভাবনাটা ভাবা। চমৎকার, খুব ভালো লাগলো নুসাইবা আপনার কথা শুনে। এবারে কথা শুনতে চাই, আমাদের এই পাশে রয়েছেন আরিশা আঞ্জুম লিসা, আপনার কি স্বপ্ন? আমার স্বপ্ন আসলে স্বপ্ন ছোটবেলা থেকে চেঞ্জ হয় ওভাবে। ছোটবেলায় বাবা মা বলে দেন যে বড় হয়ে তোমরা ডাক্তার হবে, তখন আমরা বলি যে ডাক্তার হবো, মানুষের সেবা করব, কিন্তু দেখা যাচ্ছে যে না, আমাদের ইন্টারেস্ট সাবজেক্টের সাথে ওভাবে মেলে এখন না। কি ইচ্ছা? হ্যাঁ, তো এখন আমি আসলে যেহেতু ডিবেট করি একটু একটু, আমার কাছে মনে হয় যে আমি যদি টিচার হই তাহলে সেটা ভালো হবে। আমি অনেক কথা বলতে পারি, আমি বুঝিয়ে বলতে পারি, তো আমার কাছে মনে হয় আমি যদি টিচার হই তাহলে সেটা আমার জন্য ভালো হবে। এখন আমার স্বপ্ন আমি টিচার হতে চাই। মহান চিন্তা আপনার, অনেক অনেক ধন্যবাদ লিসা, ভেরি ওয়েল ডান। তো আমি জানতে চাই যে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের চর্চা আপনাদের আছে কিনা, বা আপনাদের ধরনের ক্লাব কার্যক্রম আছে কিনা? আমাদের স্কুলে আগ্রহী মেয়েরা আছে, কিন্তু আসলে আমাদের ওখানে প্রেক্ষিতটা এরকম যে দেখা যাচ্ছে যে বাসা থেকে এখন সবাই তো আর পড়ালেখা একাডেমিক্যালি ভালো করবে না, এটা প্যারেন্টসরা বুঝেন না অনেক সময়। সবাই চায় তার বাচ্চা টপার হবে, বাট এটা তো না, সবার ডিফারেন্ট জায়গাতে ইন্টারেস্ট থাকে, বাট ওখান থেকে প্যারেন্টসরাও এনকারেজ করে না। আবার আমাদের স্কুলে সেরকম কোনো ক্লাবও নেই। আমরা চেষ্টা করছি যে একটা ক্লাব, অন্ততপক্ষে ডিবেটিং ক্লাবটা করার জন্য আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি, কিন্তু সেভাবে সাপোর্ট পাচ্ছি না। আমার প্যারেন্টস সাপোর্ট করছে। টাইমে খুব ভালো ছিল ক্লাবিং এর যে ব্যাপারটা, আমাদের স্কুলের বেশ ভালো ক্লাব ছিল, কিন্তু মানে আসলে সময়ের পরিক্রমায় আসলে ব্যাপারটা একদম হারিয়ে গেছে বললেই চলে। বর্তমানে বলতে গেলে ক্লাব নেই বললেই চলে। তারপরেও 2020 সালে অপরাজিতা বিতর্ক ক্লাব নামে আমাদের একটা ক্লাব শুরু হয়েছিল, কিন্তু কোভিড-19 জন্য সেটা অফ হয়ে যায়, এবং এরপর থেকে আসলে অনেক চেষ্টা করেছি, কোনোভাবেই সম্ভব হয়ে উঠছে না। মানে আমরা আর কি হেল্প পাচ্ছি না, আশা সবার করি থেকে যে হেল্প আমাদের পাচ্ছি না। এই অনুষ্ঠানের পরে স্কুল কর্তৃপক্ষ নিশ্চয়ই এগিয়ে আসবেন, এবং কেবল বিতর্ক না, ইনশাআল্লাহ। সেই সঙ্গে কুইজ থেকে শুরু করে লেখালেখির উপরে, শারীরিক Music. কৌশলের উপরে তারা বিভিন্ন রকম কার্যক্রম নেবেন, এবং এটা তো অবশ্যই এখন আর বলার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছাড়া আমাদের ছেলে মেয়েদেরকে আগামীর জন্য তৈরি করা সম্ভব না।
আগামী দিনের জন্য যোগ্য হয়ে উঠতে হলে পড়াশোনা লাগবে, কিন্তু সেটা 50%, বাকি 50% এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে থাকতে হবে, না হলে আমরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব। খুব ভালো লাগলো জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আপনার সাথে গল্প করে। এবারে যে বিষয়টি সেটি হচ্ছে কুইক কুইজ। 1 মিনিট সময়ে 10টি প্রশ্ন এবং সুযোগটি প্রথমেই থাকছে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আপনাদের জন্য। ঠিক আছে, আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আইফেল টাওয়ার কোন দেশে অবস্থিত? প্যারিস। বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। বাংলাদেশের উত্তরে কোন দেশ অবস্থিত? ভারত। বিবর্তন তত্ত্ব কে আবিষ্কার করেন? মেন্ডেলিভ। তো মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? শক্তি উৎপাদন। গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ। স্ট্যাচু অফ লিবার্টি ব্রাজিল। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটি? নাইট্রোজেন। নাইট্রোজেন। কে প্রথম তেজস্ক্রিয়তার ধারণা আবিষ্কার করেন? বাংলাদেশের চট্টগ্রাম। দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম। আইফেল টাওয়ার কোন দেশে অবস্থিত? ফ্রান্স। বিশ্বের বৃহত্তম দ্বীপ? গ্রিনল্যান্ড। বাংলাদেশের উত্তরে কোন দেশ অবস্থিত? ভারত। বিবর্তন তত্ত্ব কে আবিষ্কার করেন? মেন্ডেলিভ। বিবর্তন তত্ত্ব। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? শক্তি উৎপাদন। গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত? স্ট্যাচু অফ লিবার্টির জন্য কোন শহর বিখ্যাত? স্ট্যাচু অফ লিবার্টি। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটি? নাইট্রোজেন। কে প্রথম তেজস্ক্রিয়তার ধারণা আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তার ধারণা। রেডিয়াম। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর? চট্টগ্রাম। চট্টগ্রামের সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখি কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমাদের কম্পিউটার বলছে আইফেল টাওয়ার ফ্রান্স, বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, বাংলাদেশের উত্তরে হচ্ছে ভারত, বিবর্তন তত্ত্ব আবিষ্কার করেন চার্লস ডারউইন, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শক্তি উৎপাদন, গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে অস্ট্রেলিয়ায়, স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, ফ্রান্স উপহার দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান গ্যাস নাইট্রোজেন, তেজস্ক্রিয়তা ধারণা আবিষ্কার করেন মাদাম কুরি, এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম। সঠিক উত্তর। দেখা যাচ্ছে 6টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে, অতএব তারা পেয়ে যাচ্ছেন 30 নম্বর। এবারে আমাদের শেষ 1 মিনিট মোমেনশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য। দেখা যাক তারা এই 1 মিনিট সময় কি করে কাজে লাগান। মোমেনশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বাংলাদেশের বিজয় দিবস কবে? 16 ডিসেম্বর। স্টারলিংকের প্রতিষ্ঠাতা কারা? ইলন মাস্ক। ছায়ানট কার বিখ্যাত কাব্যগ্রন্থ? বাংলাদেশের সবচেয়ে বড় মেলা কোনটি? অমর একুশে বইমেলা। ওয়াইফাই এর পূর্ণ রূপ ওয়্যারলেস ইন্টারনেট। অলিম্পিকের ইতিহাসের দ্রুততম মানব কে? উসাইন বোল্ট। উসাইন বোল্ট। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? বোয়িং কোন দেশের বিমান নির্মাতা প্রতিষ্ঠান? বোয়িং। অস্ট্রেলিয়া। ফ্রেঞ্চ ফ্রাই এর উৎপত্তি কোন দেশে? ফ্রান্স। বাকিংহাম প্যালেস কোন দেশে অবস্থিত? লন্ডন, যুক্তরাজ্য। বাংলাদেশের বিজয় দিবস কবে? 16 ডিসেম্বর। স্টারলিংকের প্রতিষ্ঠাতা? ইলন মাস্ক। ছায়ানট কার বিখ্যাত কাব্যগ্রন্থ? পাস। বাংলাদেশের সবচেয়ে বড় মেলা? অমর একুশে বইমেলা। ওয়াইফাই এর পূর্ণরূপ? অলিম্পিকের ইতিহাসের দ্রুততম মানব? উসাইন বোল্ট। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান? ইরাক। বোয়িং কোন দেশের বিমান নির্মাতা প্রতিষ্ঠান? বোয়িং। ফ্রেঞ্চ ফ্রাই এর উৎপত্তি কোন দেশে? ফ্রান্স। বাকিংহাম প্যালেস কোন দেশে অবস্থিত? লন্ডন, যুক্তরাজ্য। লন্ডন, যুক্তরাজ্য। শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই কটা প্রশ্নের সঠিক উত্তর আমরা পেলাম। দেখা যাচ্ছে আমাদের কম্পিউটার বলছে বাংলাদেশের বিজয় দিবস 16 ডিসেম্বর, স্টারলিং এলন মাস্ক, ছায়ানট হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ, বাংলাদেশের সবচেয়ে বড় মেলা অমর একুশে বইমেলা, একেবারে সঠিক উত্তর। ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, অলিম্পিকের ইতিহাসের দ্রুততম মানব উসাইন বোল্ট, ব্যাবিলন ইরাকে, বোয়িং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের উৎপত্তি হচ্ছে বেলজিয়ামে, বাকিংহাম প্যালেস ইংল্যান্ডে। দেখা যাচ্ছে মোমিনশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তারাও দিয়েছেন 6টি প্রশ্নের সঠিক উত্তর, অতএব তারাও পেয়ে যাচ্ছেন 30 নম্বর। অভিনন্দন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের কুইজ। আপনারা যারা আমাদের কুইজ 2025 সম্পর্কে জানতে চান তারা চাইলে আমাদের ফেসবুক পেজে কানেক্ট করতে পারেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে কুইজ। আমাদের পেজে যান, সাবস্ক্রাইব করুন, আপডেটেড থাকুন। আর যারা মোমেনশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং
জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মতন আমাদের কুইজ 2025 অংশ চান, তাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনার স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ুয়া 2 জন কুইজারকে নির্বাচন করুন, তারপর তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার সব সহ স্কুলের প্যাডে প্রধান শিক্ষকের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিন আবেদন। আমাদের কাছে আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। আবেদন পাঠিয়ে দিন এবং অংশ নিন কুইজ 2025-এ। আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে এবং দেখা যাচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেন শাহির ইবনে আল মুকিদ 10ম শ্রেণীর ছাত্র এবং মোহাম্মদ মুহতাদি আল মুঈদ তালুকদার 9ম শ্রেণীর ছাত্র, তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 80 নম্বর। অভিনন্দন মোমেন শাহির ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এদিকে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুন নূর নুসাইভা এবং আরিশা আঞ্জুম লিসা দুজনই 10ম শ্রেণীর ছাত্রী, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 70 নম্বর। অভিনন্দন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে একটা দারুণ জিনিস কিন্তু গল্পে গল্পে বেরিয়ে এলো, যেটা নুসাইভা বলছিলেন যে আমাদের প্রত্যেকেরই উচিত ছাত্র অবস্থাতেই, শিক্ষার্থী অবস্থাতেই নিজের জন্য কিছু আয়ের ব্যবস্থা করা। সবচেয়ে জরুরি হচ্ছে অর্থের মূল্যটা বোঝা। আমরা যখন আয় করতে শুরু করি তখন শুধুমাত্র বুঝতে পারি যে 10টা টাকা বা 50 টাকা বা 100 টাকার আসলে ভ্যালু কি, কত কষ্ট করতে হয় 10টা টাকা আয় করতে হলে। সো আয় করা এটা এমন না যে বাবা মাকে সাহায্য করতে হবে, কোনো কিছু করতে হবে না, নিজের জন্য করাটা এটা খুব জরুরি। এবং যে শিক্ষার্থীরা শুরু থেকে নিজের জন্য একটা আয়ের ব্যবস্থা করেন, একটা অল্টারনেট ব্যবস্থা করেন, তারা কিন্তু অন্য 10 জনের চাইতে জীবনে অনেক অনেক বেশি এগিয়ে যান, আর্থিক ব্যবস্থাপনাটা তারা শিখে ফেলেন। সুতরাং আমাদের প্রত্যেক শিক্ষার্থীকেই আসুন আমরা তাদেরকে উৎসাহ দেই, তারা যেন ছোট ছোট কাজ করে যেন নিজের আয়ের একটা ব্যবস্থা করতে পারেন। তো দেখা হবে আপনাদের সাথে আমাদের আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি কুইজিং।